ওকে, শুভ সন্ধ্যা। আসলে আমিও আপনাদের থেকেই একজন এখানে এগিয়ে এসে কথা বলছি, কারণ আমরা আরো দু একজন কথা বলার চেষ্টা করেছিলাম। তো সবাই যারা ইন্টারেস্টেড সবাইকে খবর দিয়েছি আপনারা এসছেন। থ্যাংক ইউ অল যারা এসছেন এখানে এবং আমাদের সময় দেওয়ার জন্য মাননীয় বিরোধী দল নেতা সিপিআইএম পলিটব্যুরো সদস্য এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্ন করার আগে দয়া করে কোন হাউস থেকে এসেছেন এবং আপনার শুভ নামটা প্লিজ মেনশন ইউর ফুল নেম এন্ড দ্য হাউস ইউ রিপ্রেজেন্ট। হ্যাঁ, এটা একটু বলবেন, বলে আপনারা প্রশ্ন করবেন। আমি প্রথমে প্রসঙ্গটা আনার জন্য যেটা আমরা সবাই বোধহয় জানতে চাইছি যে এই যে আমাদের রাজ্যে সদ্য সমাপ্ত যে পুর এবং নগর ভোট হয়ে গেল, সিপিআইএম এবং বামফ্রন্ট অভিযোগ করেছে যে এটা প্রহসন এবং 5টা জায়গায় গণনা বয়কট করেছে। এই যে প্রহসন হলো, কিন্তু আমরা দেখলাম 98.5% আসনে বিজেপি শাসক দল জয়লাভ করছে এবং এই সামগ্রিক যে নির্বাচনটা হয়ে গেল এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া আমরা জানতে চাইছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেউ কেউ এককভাবে ভোটের দিন থেকে ভোটের ফল প্রকাশ হয়ে যাওয়ার পরেও আমার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছেন, কিন্তু আমি আলাদা করে কোনো মন্তব্য করিনি। তো শেষ পর্যন্ত আমার মনে হয়েছে বারবার যেভাবে চাপ আসছে কথা বলাটাই বোধহয় শ্রেয়। তো আজকে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আপনারা যারা এসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটা এখানে করা হয়েছে ভোটটা সম্পর্কে মতামত, ভোটই তো হলো না, এ তো ভোটের নামে চূড়ান্ত প্রহসন হলো। কাজে এর উপর মতামত কী দেবে? এর উপর তো আমাদের মানে সামগ্রিক এই ভোটটা নিয়ে আমাদের মূল্যায়ন আমরা হয়তো উপস্থিত করতে পারি। তা যদি বলেন, ত্রিপুরা ভারতবর্ষের একটি অন্যতম অঙ্গরাজ্য কিনা, এটা এখন খুব প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ এই প্রশ্নগুলি করতে শুরু করেছেন। ত্রিপুরার বাইরের লোকরাও বুঝতে চাইছেন কি চলছে এখানে। এটা ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চলছে শুরু থেকেই, এই 40-42 মাস যাবৎ এটা আপনার অবিরাম চলছে। নির্বাচন মানে এই সরকারটা আসার পর থেকে লোকসভা নির্বাচন সহ চূড়ান্ত প্রহসনে পরিণত হয়েছে। আর সর্বশেষ নিদর্শন হচ্ছে এই যে নগরের নির্বাচন হওয়ার কথা ছিল, কাগজপত্র নির্বাচন তো দেখিয়েছে। আমি তো শুরুই করলাম যে কিসের নির্বাচন, কোথায় নির্বাচন? ভোট লুট হচ্ছে, মানুষের ভোটের অধিকার বাহুবলের মধ্য দিয়ে পুলিশকে নিষ্ক্রিয় রেখে নির্বাচন কমিশনকে অথর্ব বানিয়ে সেখানে হরণ করা হচ্ছে। তো আমাদের দেশের সংবিধানের অন্যতম মূল কথা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। তাতে ভোট হবে, কেউ সংখ্যাগরিষ্ঠ হবেন, কেউ সংখ্যালঘিষ্ঠ হবেন, শাসক দল বিরোধী দল ঠিক হবে। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। শাসক দল তো নিশ্চয়ই প্রশাসন চালাবেন, সরকার চালাবেন, কেন্দ্রে হোক রাজ্যে হোক, এটা নগরে হোক পঞ্চায়েতে হোক। এই ভোটটাই তো ত্রিপুরায় হচ্ছে না। একদলীয় স্বৈর শাসন
জাকিয়ে বসবার যে প্রচেষ্টা, এটা দিনে দিনে বেড়েই চলেছে এবং তার জ্বলন্ত নিকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সাম্প্রতিক এই যে ঘটনাবলী আমাদের ত্রিপুরার নগরের ঘোষিত নির্বাচনকে ভিত্তি করে। তো এই দিক থেকে যা ঘটল এটা আপনার রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এটা হতে পারে মনে করার কিন্তু কোনো কারণ নেই। আপনারা দেখে থাকবেন এই ভোটের যাই হোক একটা যোগ বিয়োগ করে হিসেব টিসেব উপস্থিত করেছে, মানুষ মানুক আর না মানুক, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি অভিনন্দিত করেছেন। এর চাইতে লজ্জার আর কি হতে পারে বলুন তো? নির্বাচনী যে মডেল কোড অফ কন্ডাক্ট এটাকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী দিল্লি থেকে 22 মিনিট 50 সেকেন্ড বক্তৃতা করলেন এই ভোটের প্রক্রিয়ার মধ্যে সরকারের কি কর্মসূচি কার্যকরী করছেন এটার পক্ষে দাঁড়িয়ে। এটা তো করতে পারেন না, কোথায় নির্বাচন কমিশন? আর এই যে ঘটনাটা চলছে আপনার 20টা জায়গায় হওয়ার কথা, 7টিতে তো হলোই না। প্রথমেই জোর করে সেখানে সবাইকে দাবিয়ে রেখে শাসক দল বিজেপি দখল করে নিল, অকুপাইড। এই প্রধানমন্ত্রী জানেন না এটা হতে পারে? তিনি দেশ বিদেশের এত খবর রাখেন, তিনি ত্রিপুরায় ঘটনা চলছে এই রাজ্যের সরকার তৈরি করার ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনি জানবেন না কি হচ্ছে? এটা হতে পারে? এবং তারপরে যে ফল ঘোষণার নামে যে প্রহসন, একটা প্রহসনাত্মক দলিল উপস্থিত করলেন, তার উপর তিনি দিল্লিতে বসে অভিনন্দন জানাচ্ছেন। এটা তো মানে ত্রিপুরার মানুষের সাথে মকারি। প্রধানমন্ত্রী এরকম করতে পারেন? অপ্রত্যাশিত, নিন্দাজনক, লজ্জাজনক। তো কাজেই এদিক থেকে মানে এটাই বলার যে এই যে গণতন্ত্রের উপর যে আক্রমণ চলছে এটা সংবিধানের বিরুদ্ধে আক্রমণ। এর থেকে ত্রিপুরাকে উদ্ধার করতে হবে, ত্রিপুরার মানুষ এর থেকে উদ্ধার হতে চাইছেন। তো আমরা যেটা বলছি, গণতন্ত্রের বিরোধী শক্তি যারা, তারা গণতন্ত্রকে চাইলেই দীর্ঘদিন পদদলিত করে রাখতে পারেন না, মানুষ এটা মেনে নেবেন না। আর আমাদের যে ঘটনা ঘটছে কেন, এরকম হওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আপনারা 2018 সালে 50 ভাগের বেশি ভোট পেয়ে সরকার তৈরি করেছেন, কেউ তো আপত্তি করেনি, অভিনন্দিত করেছে আপনাদেরকে। আপনারা নানা প্রতিশ্রুতি দিয়েছেন, কেন্দ্রে আপনাদের সরকার, রাজ্যে আপনারা সরকার তৈরি করেছেন, দারুণ সুযোগ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এগুলো একটা একটা করে কার্যকরী করুন। কার্যকরী করলে পরে আপনাদের যে ভোটটা আপনারা পেয়েছেন তাদেরকে সংহত করার সঙ্গে সঙ্গে আরও নতুন মানুষ আপনাদের সঙ্গে তো নিতেই পারতেন আপনারা। তা না করে এই উল্টো পথে যাচ্ছেন কেন? তার কারণটা কি? প্রতিশ্রুতি রূপায়ণ করেননি, পারফরমেন্স জিরো, যা বলেছেন তার উল্টো পথে চলছেন, ক্ষোভ বিক্ষোভ বাড়ছে মানুষের। কোভিডের আগেই এখানে অর্থনীতির ক্ষেত্রে একটা মন্দার পরিস্থিতি কাজ করছে, কোভিডের সময় এটা আরও গভীর থেকে গভীরতর হয়েছে। কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, গ্রামে গঞ্জে, উপজাতি অনুপজাতি এলাকায়। সবটা মিলিয়ে মানুষ যাতে এই বিষয়গুলি নিয়ে আঙুল তুলতে না পারে, প্রশ্ন করতে না পারে, জবাব চাইতে না পারে, তার জন্যই সেখানে তার কণ্ঠ রোধ করার চেষ্টা। এবং সেখানটাতে মূল আক্রমণ হচ্ছে বিরোধী। এখানে বিরোধী শূন্য হবে, একদলীয় স্বৈরশাসন হবে, যেটা আমি উল্লেখ করেছিলাম আগেও। কাজে এই জায়গায়
ভোট হলে অসুবিধা হবে, তাতে তার প্রতিফলন ঘটবে। এবং এবারের এই যে নির্বাচন, এটা কিন্তু একটা বিশাল অংশের ভোটারদের নিয়ে হওয়ার কথা ছিল না। আপনার প্রায় 27 লক্ষের মতো ভোটার, এটা প্রায় 6 লক্ষের মতো এই আরবান বডিতে যারা নির্বাচক মণ্ডলী, তাতে তো 1 লক্ষের উপর 60টা জায়গায় জবরদখল করে বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার অধিকার হরণ করে নিয়ে তাদেরকে বঞ্চিত করলো। এটা বাদ দিলে পর এটা আপনার 4,90,92,000-93,000 মতো হবে। কিন্তু এটা কেউ ভয়, কারণটা কি? তারা বুঝে গিয়েছিলেন যে যদিও নগরের ভোট, সারা ত্রিপুরার মানুষের মধ্যে এই সরকারটা সম্পর্কে যে অনাস্থা, ক্ষোভ, বিক্ষোভ, ঘৃণা পুঞ্জীভূত হচ্ছে, এই সবার হয়ে এই নগরের মানুষ ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটাবেন এবং এতে গিয়ে এই সরকারটা ফার্দার আনমাস্ক হবে। কাজে এটা কোনো মতেই দেওয়া যায় না। তাই আক্রমণটা নামিয়ে এনেছে। এটা শক্তি না, এটা দুর্বলতা, এটা জনবিচ্ছিন্নতার নিদর্শন। এবং এই কারণেই এরা গণতন্ত্রকে ভয় পায়। কিন্তু তাদের ভয়ের জন্য তো গণতন্ত্র স্থবির হয়ে থাকতে পারে না। মানুষ এটা মেনে নেবেন কেন? মানুষ এর থেকে গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই আরও তীব্র করবেন, আরও ব্যাপক করবেন, আরও নতুন মানুষকে তার সঙ্গে যুক্ত করবেন। যারা এমনিতেই নৈতিক সমর্থন করছিলেন, তারাও যখন বুঝতে পারছেন, তারা একসময় সক্রিয় ভূমিকা নিতে আরম্ভ করবেন। অবশ্যই এর সঙ্গে মানুষের বেঁচে থাকার যে প্রশ্নগুলো, তার সাথে যুক্ত যে সমস্ত অর্থনৈতিক বিষয়াবলী আছে, সেই বিষয়ের যে আন্দোলন, তাকে বাদ দিয়ে গণতন্ত্র উদ্ধার, রক্ষা, সুসংহত করার আন্দোলনকে দেখবার কিন্তু কোনো সুযোগ নেই। একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর 1 বছর পরে 2023 বিধানসভা নির্বাচন, আপনারা কিভাবে নিশ্চিত করবেন যে এই অবস্থায়, মানে পুর নিগমের সময় যে অভিযোগগুলো উঠেছে, 2023-এ এই অভিযোগগুলো উঠবে না, একেবারে ঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া চলবে, সেটা নিশ্চিত কিভাবে করবেন? এটা নিশ্চিত করার দায়িত্ব তো আমাদের না। এখন 2023-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেটা জাতীয় নির্বাচন কমিশন পরিচালনা করবেন। তারা স্বাধীন সত্তা নিয়ে কাজ করার কথা, যদিও তাদের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জাতীয় স্তরে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে। এমনকি সাম্প্রতিক অতীতে যে লোকসভা নির্বাচন 2019, সাম্প্রতিক অতীত কেন, এটা প্রায় 1.5-2 বছর তো হয়ে যাচ্ছে, তাতেও প্রশ্ন উঠেছে। এই সবগুলিকেই তো আপনার বগল দেওয়া করার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় যে সারা ভারতবর্ষের মধ্যে প্রতিবাদ আছে, যে ত্রিপুরার মানুষ সেখানে আরও সংঘবদ্ধ হবেন। যেটা বলবার চেষ্টা করেছি, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে ঘটতে না পারে, নির্বাচন কমিশন যেমন একদিকে ভূমিকা নেবেন, আরেকদিকে জনগণ আরও সক্রিয় হবেন। মেনে নেবেন কেন মানুষ? কারণ এর সাথে তো আর খাওয়া পড়া বেঁচে থাকার প্রশ্ন যুক্ত। কাজে মানুষই সেখানে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে এগিয়ে আসবেন। মানুষের উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা তো ভূমিকা নিচ্ছি বলেই তো আমরা আক্রান্ত হচ্ছি। এই যে ভোটটা হলো, কারা সবার আগে আক্রান্ত হলেন? বামফ্রন্ট। ভোটারদের আসতে বাধা 2 দিন আগে থেকে, প্রার্থীকে ঘর থেকে বেরোতে নিষেধ, বেরোলে রাস্তায় দেখলে পরে লাশ রাস্তায় পড়ে থাকবে। মহিলা প্রার্থীকে বলছে এরকম, দূরে না তো। আপনারা আগরতলা শহরে ছিলেন, হয়তো ভোটের দিন আপনারা দেখেছেন সব জিনিস। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলো মানুষ মেনে নেবে মনে করার কোনো কারণ নেই। এই যে ফলটা দেখানো হচ্ছে, এটা কিসের ফল? কি করে দেখাতে পারছে? এটা যে পার্সেন্টেজ দেখাচ্ছে, এই পার্সেন্টেজ ভোট হলে তো ভোটের দিন রাস্তা দিয়ে হাঁটাই যেত না। একটা বড় অংশকে আগেই আটকে দিল। তারপরেও যারা সাহস করে নানা কায়দা কানুন কৌশল করে ভোট দিতে আসছিলেন, তাদের একটা অংশ হয়তো ভোট দিতে পারলেন, আর একটা অংশকে তো তারা রাস্তায় ঘুরিয়ে দিয়েছেন। যারা এর মধ্যে ভোট দেওয়ার চেষ্টা করেছেন, অনেকে দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন। তারপরে তো ইলেকশন বা আপনার পোলিং এজেন্ট বিরোধী দলের, অন্যদের কথা আমি বলতে পারবো না, অন্তত লেফট ফ্রন্টের ক্যান্ডিডেটদের যারা পোলিং এজেন্ট, তাদেরকে তো একটা সময় পরে একটা অংশকে ঢুকতেই দেয়নি। আর বাকি যা অংশটা ছিল,
তাদেরকে একটা সময়ের পরে 10:30 11টার পরে তো তাদেরকে জোর করেই প্রিজাইডিং অফিসারের সামনে ধাক্কা দিয়েই একেবারে চত্বর থেকে বের করে দিয়েছে। তারপর তারা ভোট দিয়েছেন, তাতে কি দাঁড়ালো? আসলে যে হিসেবটা দেখানো হচ্ছে, তো অর্ধেক মানুষও নিজেরা ভোট দিতে পারেননি, অর্ধেকের বেশিটাই তো জালিয়াতি হয়েছে। কাজে কিসের হিসেব এটা? কাজে এটা মানুষ মেনে নেবে কেন? মানুষ সব জায়গায় কথাবার্তা হচ্ছে, মানুষই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ঐক্যবদ্ধভাবে। আমরা ভূমিকা নেব মানুষের সাথে থেকে। রাজ্যে বিরোধী শক্তি আরো একটি দেখা গেল, তারা আগরতলা পৌর নিগমের দ্বিতীয় পর্যায়ে পজিশনে চলে এসেছে, সেটা নিয়ে আপনাদের কি ব্যাখ্যা? দেখুন, যে ভোটটাই হলো না, যাদের বড় অংশকে ভোটে অংশগ্রহণ করতেই দিল না, অর্ধেকের বেশি, আমি তো বলছি সাধারণ মানুষের বক্তব্য, এটা তো ছাপ্পা হয়েছে। তাতে কে 1 নম্বর, কে 2 নম্বর, কে 3 নম্বর, এই নিয়ে যাদের সময় আছে তারা গবেষণা করুক। আমরা এই নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমরা তো এই ফলটাকেই গ্রহণ করছি না। কাজে এতে 1 কে 2 কে 3 কে এ নিয়ে কেন শুধু শুধু সময় নষ্ট করবো? Sir, your party had knocked the door of the Supreme Court regarding this. What is the status of that? That at this moment I can't say, because they have given a date. I think they are waiting for that particular day. Following a civic body election, I guess perhaps this is for the first time two political opposition parties, including the CPIM and Trinamool Congress, knocked the door of Supreme Court. How will you react on this matter? I could not follow you. Following the civic body election, two political parties has knocked the door of Supreme Court. This is not a state assembly election or Lok Sabha election. So how will you react on it? From this, you can well imagine actually what has happened. What has happened? So, does it require further explanation? What I have stated by this time, that is the clear-cut indication. So I think I need not further elaborate it. Since you are the main opposition, do you think the agitation by the main opposition, since you were stopped from the initial stage after 18 election, you people were stopped, even you could not go to your own constituency for a long period, I think in that case, what will be the following agitations that will, because people will follow only when there is large agitation or opposition coming out in that way. Oh, we are on the street now. We are moving with the masses, we are moving with the people. That will continue. That will continue. What I have already stated in a very categorical manner. In one hand, for the livelihood issues, there will be struggle, agitation, campaign, and on the other hand, without democratic rights, all these things cannot be exercised. Therefore, that will also be there. So, on both this count, this struggle will continue. Without people, only few leaders of a particular political party, this sort of thing cannot be done and organized. That is what very, very clear to us. That's why we have full faith in the people. People who have actually denied their right of franchise, they do not think they are actually assimilating all these things. They are very, very aggrieved. They are very, very aggrieved. মিনিট কিছু আছে? স্যার একটা বিষয় আমার ছোট একটা প্রশ্ন। স্যার আপনি যখন স্টার্ট করছিলেন সাংবাদিক সম্মেলনটা, তখনই বলতে চাইছিলেন যে আমি বলতে চাইছি না, তারপর একটা বিষয় একটা চাপে বলতে হচ্ছে। চাপটা স্যার কিসের? আপনি যেহেতু বিরোধী দল নেতা। চাপ না, চাপ আমি বলছি বিভিন্ন দিক থেকে কথা বলতে চাইছে, অন্য কিছু চাপ না। ঠিক আছে স্যার, আরেকটা প্রশ্ন স্যার, প্রায় সময় বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছেন শাসক দলের বিরুদ্ধে, তারা প্রায় সময় আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গা, বা বামফ্রন্ট আক্রান্ত হচ্ছে, কিন্তু আক্রমণ চলাকালীন থানা ঘেরাও অনেক কিছু হলো, কিন্তু আপনি বিরোধী দল নেতা হিসাবে আপনার কোনো স্টেটমেন্ট ছিল না। এমনটাই অভিযোগ করছিল অন্যান্য রাজনৈতিক দলগুলো, যে বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা মিতালি রয়েছে, যোগসংযোগ রয়েছে। এই এলিগেশন থেকে তো ওঠে সবসময়। এমনকি আপনাদের দলেরও অনেকে আমাদের সামনে হয়তো অন ক্যামেরায় বলে না,
কিছু ওনার ক্যামেরায় বলে বা আমাদের সঙ্গে বলে যে আপনার সঙ্গে ওনার সম্পর্ক থাকাতে আপনি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, কোনো ধরনের প্রতিবাদ করছেন না, আপনি চুপচাপ রয়েছেন। এমনকি ভোটের দিনও একদম লুকিয়ে ভোট দেওয়া হয়েছে, আপনার ভোটটা আপনি লুকিয়ে দিয়েছেন, এমনটাও অভিযোগ উঠছে। তো আপনার চুপ থাকার পিছনে কারণটা কি স্যার? কে বলেছে আমি চুপ? লেফট ফ্রন্ট যে স্টেটমেন্ট করে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে স্টেটমেন্ট করে, এগুলিকে আমার মত ছাড়া প্রতিদিন কথা বলাটা এটা তো প্রগল্ভতা হবে। এটা তো যারা প্রতিদিন কথা বলবে, বারবার আসবে, আপনারাই তো একসময় তাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন। এটা কি ভালো জিনিস? যখন যেখানে যার কথা বলা উচিত সে কথা বলবে। ওয়ান স্পিকার শুড বি ভেরি ভেরি রেশনাল। আর কে বলেছে এই সমস্ত আক্রমণের ঘটনাগুলিতে আমরা প্রতিবাদ করি না? আমরাই তো প্রথম প্রতিবাদ করি। বাইরের দল এসে এখানে যারা কাজ করে তাদের বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদ আমরা করি। আরে আমরা নিজেরাই তো আক্রান্ত হচ্ছি। কি অদ্ভুত কথা! এক্স্যাক্টলি, আমিও তো আক্রান্ত হচ্ছি। কে বলেছে আপনাকে? এটা তো ঠিক না ভাই। না, সেটা তো আমি বলেছি, প্রতিদিন কথা বলা এটা একটা প্রগল্ভতার পর্যায়ে চলে যাবে। এটা কি ভালো হবে? আর ডাকলেই আপনি আসবেন কেন? আর এই প্রতিদিন এই ভদ্রলোক কথা বলে কেমন না? প্রয়োজন মতো এই যে আপনারা আজকে এসছেন তো কাজে সকাল বিকাল সন্ধ্যা সবসময় কথা বলতে হবে, এটা হয়? এটা হয় না, এটা ঠিক না। আর এই যে মানে গল্পটা, এটা প্রথম দিকে হয়েছে, কিন্তু এখন এই সমস্ত বলে না। আপনি প্রথম বললেন অনেক দিনের ব্যবধানে, কেমন? একটা প্রশ্ন আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বেশি আলোচনা, যে এই যে বর্তমান যে রুলিং পার্টি তার যে আক্রমণ করছে ডেমোক্রেসির উপরে, এর বিরুদ্ধে আগামী দিনে কি একটা বৃহত্তর কোনো ঐক্য মঞ্চ গড়ে ওঠার সম্ভাবনা আছে? যারা যারা আক্রান্ত হচ্ছে এই সমস্ত দলের? না, আমরা তো বামফ্রন্ট এখানে করছি। আর যারা মনে করবেন এই আক্রমণের বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধারের জন্যে ভূমিকা গ্রহণ করা দরকার, তারা নিশ্চয়ই গ্রহণ করবেন। এবং আমরা চাইব এই ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে ব্যক্তি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো রাজনৈতিক দলও হতে পারে, তাতে তো আমাদের দিক থেকে আপত্তির কোনো কারণ নেই, বরং আমরা এটাকে হেলই করব। স্যার, এটা আপনারা গণনার দিন আপনারা বয়কট করেছেন, হ্যাঁ, আর তৃণমূল কংগ্রেস থেকে পুরো ভোটটাকে বাতিল করে পুনরায় ভোটের আপিল করেছেন, দাবি জানিয়েছেন, আর কিন্তু বামফ্রন্ট থেকে 4-5টা সিটের জন্য আপিল করেছেন, পুরোটা না কেন? আপনি না জেনে বলছেন সবটা ভাই। ইউ হ্যাভ নট গান থ্রু আওয়ার স্টেটমেন্ট, দ্যাট ইজ দি সরি স্টেট অফ অ্যাফেয়ার। এর জন্য আপনি বিরক্ত হচ্ছেন কেন? প্রতিদিন কথা বলি না, যখনই যেটা বলি সেটা ভালো করে যদি আপনি দেখেন না, তাহলে এগুলি আসবে না। আমরা লেফট ফ্রন্টের তরফ থেকে 5টা আরবান বডির ইলেকশন বাতিল করতে বলেছি। যেই দলটির কথা বললেন তারা শুধু আগরতলার কথা বলেছে। ঠিক আছে, মিলিয়ে দেখবেন। ধর্মনগর, খোয়াই, আগরতলা, বিলোনিয়া, মেলাঘর, এই 5টা জায়গায় কিন্তু ভোট বাতিল করতে বলেছি আমরা। বাকি জায়গাগুলি মানুষ লড়াই টড়াই করে তার মধ্যে কিছু ভোট দেওয়ার চেষ্টা করেছেন, এগুলি বাতিলের কথা আমরা বলিনি। অন্য দল একটার কথা বলেছে একটা দল, আর অন্য কোনো দল তো এগুলো কাউন্টারম্যান করে বলেই নি, কেমন না? কাজেই আপনার কাছেই তো তথ্যটা পরিষ্কার না, এটা জেনে নিন। স্যার, সদ্য সমাপ্ত ভোট গেল, রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়ে আপনি কি বলবেন বিরোধী নেতা হিসেবে? আমি তো বললাম পুলিশকে কাঠপুতুল বানিয়ে রেখেছে, এবং এটা লজ্জাজনক যে আমাদের ত্রিপুরার পুলিশ একসময় প্রেসিডেন্টের কালার পেয়েছিল সন্ত্রাসবাদ মোকাবেলা করার ক্ষেত্রে, সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম মডেল। সেই পুলিশকে যে জায়গায় নিয়ে গেছে, আপনারা ভাবুন তো, রাজ্য ইলেকশন কমিশন তাও লেফট ফ্রন্টের প্রতিনিধি যাওয়ার পর তার একটা করলেন, একটা বিবৃতি দিলেন, বিজ্ঞাপন দিলেন। প্রকাশ্য প্রচার শেষ হওয়ার পর যেই এলাকাটাতে ভোট হবে, ভোটের এলাকার বাইরের লোক এখানে থাকতে পারবে না, তাদেরকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা ইলেকশন ক্যাম্পেইনে যায়, তারা বেরিয়ে আসে। আর এই এলাকার স্থায়ী বাসিন্দা ছাড়া বাকিরা কেউ এই ভোট শেষ না পর্যন্ত ঢুকতে পারবে না। কি হলো? দাপিয়ে বেরালো, বাইরের থেকে লোক জড়ো করলো, বিভিন্ন জায়গায় রাখলো,
দুরাত্র আগে থেকে এলাকায় গিয়ে থ্রেট করলো। এই যে বললাম, মহিলা প্রার্থীকে দু হাতে রিভলভার ঠেকিয়ে বলছে, সাবধান করে যাচ্ছি, কালকে রাস্তায় দেখলে কিন্তু লাশ পড়ে থাকবে। পুলিশের সামনেই তো হলো। তাহলে এখানে তো ডিজিপি হেডেরুল কেন করলেন? কে তার হাত মানে চেপে ধরেছে? আমাদের সময় তো এরকম হয়নি। 2015 সালে আপনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন বা দলের পরিপূর্ণ সদস্য ছিলেন, এখনো আছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী আপনি, এবং এই সময়ে যে নির্বাচন হয়েছিল পুর সংস্থা নির্বাচন, সেখানে অনেকগুলো উদাহরণ টেনে গতকাল খুদ মহাকরণে বসে একটা পার্টি অফিসের আদলেই আইনমন্ত্রী সাংবাদিক সম্মেলন করার অনেকগুলো অভিযোগ তুলেছে। প্রথমত এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? ওটার কথাবার্তা না খুব বেশি গুরুত্ব দিতে গেলে পরে ঠকে যাবেন, কেমন না? যে আমি এগুলিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। আপনারা ত্রিপুরার মানুষ। বামফ্রন্ট সরকারের সময় গণতন্ত্রকে সর্বতোভাবে রক্ষা করার জন্য সর্বাধিক সচেতন এবং উদ্যোগী ছিল, এবং ভোটের সময় যদি কোথাও কিছু ঘটনা ঘটেও থাকে, অভিযোগে আসার সাথে সাথে নির্বাচন কমিশন, পুলিশ তাদের যার যার ভূমিকা নেওয়ার নিয়েছে, ওখানে কোনো হস্তক্ষেপ নেই। এখানে তো পরিষ্কার। উনার তোলা অভিযোগের কি জবাব দেবে বলুন তো? তিনি কয়েকটা পত্রিকা তুলে বা তথ্য তুলে ধরে, আমি এগুলি দেখিনি ভাই। খোয়াইয়ে কংগ্রেস ওই সময় প্রার্থীপদ তুলে নিতে বাধ্য হয়েছে আপনার দলের সন্ত্রাসের কারণে, এবং ওই সময় পুলিশের ভূমিকা প্রশ্ন করেছে। আমার কাছে সুনির্দিষ্ট এরকম কোনো তথ্য নেই। আমি তো স্মরণ করে বলতে পারছি না কি এরকম কোনো ঘটনা ঘটেছে, আমার সেইভাবে জানা নেই। একটা প্রশ্ন আছে, মানে এবারে নির্বাচনে আমরা দেখেছি আপনারা ছবি ইউজ করেছেন, মানে কিছু কিছু পরিবর্তনও দেখেছি। আপনাদের চিরাচরিত যে বিষয়গুলো ছিল, একটা আদর্শের ভিত্তিতে আপনারা রাজনীতিটা করেন। আপনাদের কি আগামী দিনে এরকম কোনো মানে নতুন কোনো স্ট্র্যাটেজি হবে, মানে এই নির্বাচনের ক্ষেত্রে বা ইলেকশনের সংসদীয় রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে যুব সমাজ মানে সমাজকে সামনে প্রার্থীর মানে প্রচারের জন্য যে পোস্টার, তাতে প্রার্থীর ছবি থাকবে, এটা একটা খুব স্ট্র্যাটেজি পরিবর্তনের সঙ্গে সম্পর্ক কোথায়? এটা তো দক্ষিণ ভারতে অনেক আগে থেকেই চলে এসছে। আমরা এটা করতাম না, এখন এটা নানাজনই বলছে এটা দিলে আপত্তিটা কি, তো দেওয়া হয়েছে। তার সঙ্গে একেবারে স্ট্র্যাটেজি ট্যাকটিক্স এগুলি জড়িয়ে যেভাবে বলা হচ্ছে, আমরা কিন্তু এইভাবে বিষয়টা দেখিনি, সাধারণভাবে আমরা দেখেছি। পোল কাউন্টিং এর সময় একজন মিনিস্টার, রুলিং মিনিস্টার বলেছেন যে তৃণমূল কংগ্রেস এন্ড সিপিআইএম আর ইন হ্যান্ড ইন গ্লাভস টু ডিফিট দ্য বিজেপি। এই বিষয়টাকে আপনি কিভাবে? এগুলি হচ্ছে নিজেদের দুষ্কর্ম ঢাকবার জন্যে, হ্যাঁ, অন্যের কাঁধে নিজেদের দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে 2018 সালের পর যতগুলো নির্বাচন হয়েছে, আপনাদের অভিযোগ ছিল বা অনেক অভিযোগ প্রমাণও সাপেক্ষ বলা যায়, বা মিডিয়াতে এসছে বা টিভির পর্দা বা ভিডিও একেবারে প্রমাণ, তারপরও ক্রমশ ভোট কমছে আপনাদের, মানে তারপরও আপনারা অভিযোগ রয়েছে, তারপরও ক্রমশ ভোট কমছে। ভোটই তো হচ্ছে না রে ভাই। ভোটটা হলে তো বাড়ছে না কমছে বোঝা যেত। ভোটটা হলে না, এই যে ধরুন এই যে ভোটের নামে যে দলিল দস্তাবেজ উপস্থিত করা হয়েছে, আমাদের তো মানে এলাকা ধরে ধরে অর্ধেকের বেশি মানুষকে তো আসতেই দিল না। তারপরেও যারা আসলেন, কেমন না, তাদের একটা বড় অংশ ভোট দিতে পারলেন না। এই যে প্রশ্নটা করছেন, তার অ্যাসেসমেন্টটা কী করে হবে? এটাকেই তো শাসক দল ভয় পাচ্ছে। কাজে এর থেকে কি করে কনক্লুশন আপনি ড্র করবেন যে আমাদের ভোট কমছে না বাড়ছে? কমতেও পারে, আবার বাড়তেও পারে। ভোট হলে সে বুঝবে শাসক দলের পক্ষে কীরকম লোক, তার বিরুদ্ধে কত লোক যাচ্ছে। এই যে শাসক দলের যে ভোটের হিসেব দিচ্ছে, এ তো অর্ধেকের বেশি তো মানুষ ভোটই দিতে পারেনি। এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তিনটি শক্তি যদি বলা হয়, একটি শক্তি বামফ্রন্ট, আরেকটি শক্তি বিজেপি, আরেকটি শক্তি তৃণমূল, আপনি কি এটাকে মানেন? না, এটা দল মানব না কেন? কি অদ্ভুত কথা, এটা কেমন তোর প্রশ্ন হলো? এই আপনাদের বিপরীতে বিজেপি এবং তৃণমূল রয়েছে 2023 সালের নির্বাচনের প্রেক্ষিতে। আপনি রাজ্যের দলের একজন অভিভাবক,
এক্ষেত্রে না ভাই, আমি অভিভাবক না, আমি একজন কর্মী। আপনি পদাধিকারী অনেক বড় পদে আছেন পার্টির দিক থেকে, তাহলে এক্ষেত্রে আপনার কি মতামত থাকবে, আপনার কি বক্তব্য থাকবে যে আপনার দল 2023 সালে প্রতিদ্বন্দ্বিতা করবে, আপনার বামপন্থ প্রতিদ্বন্দ্বিতা করবে, তার বিপরীতে রয়েছে বিজেপি একটি শক্তি, রাজনৈতিক শক্তি, যারা রাজ্যের ক্ষমতায় আছে, দেশের ক্ষমতায় আছে, আর একটি শক্তি রয়েছে তৃণমূল, সেটা পশ্চিমবঙ্গে আছে, এবং বলা হচ্ছে যে 2024 সালকে সামনে রেখেই মমতা ব্যানার্জি তৃণমূল গোটা দেশ এবং রাজ্য ত্রিপুরাতেও পাখির চোখ করেছে। 2024 আমাদের ভোট তো 2023। লোকসভাকে সামনে রেখে। ও আচ্ছা আচ্ছা, তো অনেক দূরে তো, হ্যাঁ, বেশি সময় নেই। আমরা একটু অপেক্ষা করি না, দেখি না না, এই যে এই পরিস্থিতির ডেভেলপমেন্টটা কীরকম হয়। এটা এত আগে করার চাইতে যেমন যেমন সিচুয়েশন ডেভেলপ করে তেমন তেমন পরিস্থিতির মূল্যায়ন করে নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট অবস্থান নেওয়াটা ঠিক হবে না। কাজে একটু অপেক্ষা করি, আপনিও সুযোগ পাবেন, হ্যাঁ নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলারও সুযোগ হবে, জবাব নিশ্চয়ই পেয়ে যাবেন। একটু মানে আমাদের দেখে দেখে অগ্রসর হতে হবে না। সময় তো খুব বেশি নেই, মানে 1.5 বছরের মতো সময় আছে। সেই ক্ষেত্রে এই যে বাধা দিচ্ছে ভোটে, দেশের নির্বাচনে কিভাবে আপনাদের স্ট্র্যাটেজিটা কি হবে? বলেছি, আমি প্রথম বলেছি, জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ মানুষকে নিয়েই আমাদের এগোতে হবে। গণতান্ত্রিক অধিকার তো মানুষের হরণ করা হচ্ছে, কাজে সেই মানুষ মেনে নিচ্ছে না, সেই মানুষদের সঙ্গে আমরা থাকবো, মানুষকে নিয়েই আমরা এগোবো। দেশের জন্য কি মানে একেবারে প্রস্তুতি নিয়ে দল ময়দানে আছে? ময়দানে তো আমরা প্রথম থেকেই আছি, আমরা কি ঘরে বসে রয়েছি? তাহলে আমরা আক্রান্ত হবে কেন? এই পার্টি বিশটা আক্রান্ত হবে কেন? কেমন না? যদি নাই থাকবো মানুষের সাথে, তাহলে এই পার্টি বিশটা আক্রান্ত হচ্ছে কেন? শুধু কি একটা পার্টি বিষ আক্রান্ত হয়েছে? এটা তো বুঝতে হবে। এগুলি না বুঝলে তো একেবারে মানে এটা কীরকম হয়ে যাবে না? এত অবুঝ না তো, মানুষ তো এতটা অবুঝ না। পার্টি অফিস যে হয়েছে এটা নিয়ে পুলিশ, পার্টি অফিস তো একদম শহরের উপর হয়েছে, এটা নিয়ে নিশ্চয়ই কেস হয়েছে। এনি ডেভেলপমেন্ট ইন দিস, কোনো ইনভেস্টিগেশন বা টিভি এসে এটা? দুদিন পরে বোধহয় একজন পুলিশ অফিসার এসেছিলেন দুজনকে সঙ্গে নিয়ে, আমাদের অফিস দেখেছে, সম্ভবত দেশের কথার যে বাড়ি সেখানে গেছেন। তারপরে ডেভেলপমেন্ট আর কি, তারা দেখে গেছেন, তারা হয়তো রিপোর্ট সাবমিট করেছেন, এরপরে তো আমাদের কাছে আর কিছু তথ্য নেই। আপনাদেরকে সিসি ক্যামেরাগুলো ওইগুলো ফুটেজ কিছু নিয়ে? সিসি ক্যামেরা তো পুলিশই তুলে নিয়ে গেছে, কেমন না? হ্যাঁ, ওই বাদল চৌধুরীকে ধরা টরা নিয়ে যে সমস্ত গোলমাল চলছিল, সেই ক্যামেরা তো নষ্ট টষ্ট করে অনেক পরে ফিরিয়ে আনতে হয়েছে, সেটা লাগানোর সুযোগ হয়নি। আচ্ছা, একটা প্রশ্ন হয়তো আপনি করলে আপনি বলবেন যে এটা পার্টির সিদ্ধান্ত, বা আমি এখন বলবো না। সবাই জানতে চাইছে যে 2023 সালের ভোটের ময়দানে বা প্রার্থী হিসাবে আপনাকে দেখা যাবে কিনা, যেহেতু ধনপুরে আপনি যেতে পারছেন না, বা একজন ধনপুরের বিধায়ক হিসাবে আপনি যা কিছু করা বোধহয় আপনি করতে পারছেন না, সেটা করতে পারছেন না পেছনে কারণ রয়েছে, সেটা আপনার পক্ষ থেকে বক্তব্য থাকবে। আমার একেবারে সরাসরি জিজ্ঞাসা যে 2023 সালে বিরোধী দলনেতা মানিক সরকার ভোটে লড়ছেন কিনা। আপনি বলবেন হয়তো পার্টির সিদ্ধান্ত, তারপরেও আপনার কাছে আমি জানতে চাইবো মানিক সরকার 2023 সালে ভোটে লড়ছে। আমাদের ব্যক্তিগত মতটাও পার্টিটাকে উপস্থিত করে পার্টির মানে সহমত নিয়ে তারপরে মতটাকে বাইরে বলতে হয়, এটাই আমাদের সিস্টেম। ফলাফলের নিরিখে যে ফলাফলটা বেরোলো, আমি ওনাকে আগে বলছি, এই বন্ধুটি জিজ্ঞেস করছে কেমন না, সেটাও একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া তো কোনো পথ নেই। কেমন ভীষণ আগ্রহী তো আপনি, বলুন। বলছি যে যতটুকুই ইলেকশন হয়েছে বা যে ফলাফলটা বেরোলো, সেই ফলাফলের নিরিখে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে ভোটটা গেইন করেছে, আপনার কি মনে হয়েছে বিরোধী ভোট, অর্থাৎ আপনার যে ভোটটা ছিল সে আপনার ভোট বাক্সে থাবা বসলো তৃণমূল? দেখুন, আমি তো প্রথমেই বলেছি ভাই, আপনি ঘুরিয়ে যে জায়গাটা আসছেন তার মনে হচ্ছে এটাকে মেনে নেওয়ার প্রশ্ন আসছে। দ্যাট কোশ্চেন ডাজ নট অ্যারাইজ অ্যাট অল। এটা ভোটই না, কাজে এটার উপর কে কী পেলো না পেলো তার উপর বিশ্লেষণ যাদের সময় আছে তারা করবেন, আমরা তো তাদের বিরুদ্ধে যাচ্ছি না। পুর সংস্থা নির্বাচনে সন্ত্রাসীভাবে হলো, মানুষ ভোট দিতে পারলো না, বয়কট করা হলো, আহ্বান হলো, নির্বাচন গণনার জন্য দেওয়া হলো। 2023 তো বিশাল নির্বাচন, রাজ্য নির্বাচন, সে সময় কিভাবে মোকাবেলা করা হবে? বললাম তো, দুবার বললাম তো, একই কথা আবার তৃতীয়বার বলা হবে। মানুষকে ছাড়া তো কোনো মোকাবেলা হয় না।
মানুষকে নিয়েই তো হবে, না, মানুষকে নিচ্ছেন, মানুষ আক্রান্ত হচ্ছে বারবার। সেই তো মানুষ আক্রান্ত হচ্ছে, কারণ সাংগঠনিকভাবে কিভাবে মোকাবিলা? সংগঠন না থাকলে মানুষকে কী করে সংগঠিত করব আমরা, সেটা নিয়েই আমরা যাই। তার জন্যই তো আমাদের নেতাদের উপর আক্রমণ আসছে, তারপরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কেমন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আক্রান্ত হব, আবার তার মধ্যে একে মুখোমুখি দাঁড়িয়েই আমাদের এগোতে হবে। এছাড়া তো ভিন্ন কোনো পথ নাই রে ভাই, এই পথেই আমাদের এগোতে হবে। শেষ না, আমরা শেষ করি তাহলে। কোনো মেসেজ কি দেবেন আপনি? মেসেজ আর কি, মেসেজ তো একটাই, মেসেজ মানে আবেদন। আমি মেসেজ দেবো কেন? আলোচনা প্রসঙ্গে উঠে এসছে, যা চলছে এটাকে চলতে দেওয়া যায় না, এবং মানুষ এটাকে চলতে দেবেনও না। এর বিরুদ্ধে আরও ব্যাপকতরভাবে মানুষকে সংঘবদ্ধ হতে হবে। একদিকে বেঁচে থাকার দাবি, আরেকদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি, দুটো নিয়েই লড়াই চলবে, একসাথে মিলেই। আমরা ছিলাম, আমরা আছি মানুষের সাথে, অবশ্যই আমাদের থাকতে হবে, আমরা থাকবো। একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, আপনাদের যারা বর্ষীয়ান নেতারা রয়েছেন তারাও সকলে সামাজিক মাধ্যমে বিষয়ভিত্তিক। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা মানিক সরকার কি কখনো সামাজিক মাধ্যমে এরকম কোনো ভাবে আসবেন না, বা কোনো নিজের অ্যাকাউন্ট থাকবে না, এই বিষয়টা যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন না আপনি? এই তো আসলাম তো এখানে। আপনি যে সকলেই, যত রাজনেতা রয়েছে সকলেই, যারা রাজনীতিবিদ রয়েছে সকলেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। আপনাদের বর্ষীয়ান নেতারা, সে কেরালার মুখ্যমন্ত্রী হোক বা যারা রয়েছেন সকলেই, সিদারাম ইয়েচুরি হোক, প্রকাশ, আমিও তো একটি, আমি প্রতিদিন দেখি তো। আপনার সামাজিক মাধ্যমে পার্টিকুলারলি নির্দিষ্টভাবে মানিক সরকারের কোনো অ্যাকাউন্ট থাকবে কি? আচ্ছা, মতামত পাওয়া যায় না সোশ্যাল মিডিয়া। মতামত আমাকে জিজ্ঞেস করলেই পাওয়া যায়, কেমন না? সোশ্যাল মিডিয়া মানে প্রতিদিন বলতে গেলে পুরো আপনার বলার পরে তো একজন লোকের বক্তব্য থাকবে, সেটাকে আবার ফলো করতে হবে, আবার আপনাকে বলতে হবে, তার জন্য একটা আলাদা মেশিনারি চাই, কেমন না? ওটা বাদ দিয়ে কিন্তু চট করে হয় না। আমি বলে দিলাম, তারপরে কে কী ভাবলেন, কে কী চিন্তা করলেন, কী কী মন্তব্য করলেন, সেগুলো লক্ষ্যই করলাম না, তাহলে কি করে হবে? এটা তো কন্টিনিউয়াসলি এটাকে আপনার নজরদারির মধ্যে রাখতে হবে, নাহলে তো হয় না রে ভাই। সেটা করার মতো এত লোকজনের আমাদের অভাব আছে, কেমন না? আর আমি তো আমরা এগুলি দেখছি, আপনারা যারাই এটা চালাচ্ছেন দেখছি তো এটা। তারপরেও যখন আপনাদের প্রয়োজন মনে করবেন, জিজ্ঞাসা করা যদি থাকে কিছু, জিজ্ঞেস করলে তো বলি না তা তো ঘটনা না। কোনো কোনো ইস্যু থাকে যে তখন চট করে হয়তো বলি না, যেমন এই যে ঘটনাটা, তাতে আমি শুরুই করলাম যে মানে বেশ কয়েকজন এসছেন, এই যেমন ও দুবার তিনবার এসছে, আরও দু তিনজন এসছে, হ্যাঁ, বাইরে থেকেও ফোন টোন করেছে। তাই বললাম যে না, এখন তো আমি বলছি না, বামফ্রন্ট বলেছে, সিপিআইএম বলেছে, আমার এর বাইরে গিয়ে অতিরিক্ত কী বলার থাকতে পারে। তারপরে যখন আবার আসলো যে না, তারপরে একটু বলা উচিত, ওই যে বললেন যে চাপ না, যেটা বলার পরে আমার মনে হয়েছে ঠিক আছে, তাতে যদি আপনারা স্যাটিসফাইড হন নিশ্চয়ই আমি আসবো। সেটা হলো, দুপুরবেলার কথা হলো, বিকেলে বসে গেলাম তো। কাজে মিডিয়া না থাকলেও ইউ আর মোস্ট ওয়েলকাম, এনি টাইম ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন। Which time don't you think you should adopt also those things? দেখা যাক। ধন্যবাদ সবাইকে। চা দিল না তাদের?